দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এমন একটা অস্ত্র তৈরি করেছিল যেটা ছিল পৃথিবীর ইতিহাসের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সবচাইতে বড় কামান। হ্যাঁ, এতটাই বিশাল যে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে লাগতো 5টা আলাদা ট্রেন। এখানেই শেষ না, এটাকে চালানোর জন্য প্রয়োজন হতো 4000-এরও বেশি মানুষ। ভাবতে পারেন, শুধু একটা গুলি ছোড়ার জন্যই লাগতো বিশাল প্রস্তুতি আর মাসের পর মাস সময়। আর একবার গর্জন করলে পুরো এলাকা কেঁপে উঠত, মাটি দেবে যেত, যেন পুরো এলাকা জুড়েই ভূমিকম্প সৃষ্টি হতো। আর এই ভয়ঙ্কর অস্ত্রটার নাম শেরার গুস্তাভ। এই কামানটা তৈরি করেছিল জার্মানির বিশাল কোম্পানি ক্রুপ। তাদের লক্ষ্য ছিল একটাই, এমন একটা অস্ত্র বানানো যেটা দিয়ে দূর থেকে শত্রুর সবচাইতে শক্তিশালী কংক্রিট বাংকার, দুর্গ, এমনকি মাটির নিচে থাকা সুরক্ষিত জায়গাগুলো ধ্বংস করে দেয়া যায়। সেই সময় ফ্রান্সের ম্যাজিনো লাইন আর সোভিয়েতদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্ত ছিল যে সাধারণ কামান দিয়ে সেগুলো ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক সেই অসম্ভব কাজটাকেই সম্ভব করার জন্য এই দানবীয় কামান তৈরি করা হয়েছিল। এখন একটু কল্পনা করুন, আপনার সামনে এমন একটা কামান দাঁড়িয়ে আছে যার দৈর্ঘ্য প্রায় 47 মিটার, মানে প্রায় 8টা ট্যাঙ্ক একটার পর একটা দাঁড় করালে যতটা লম্বা হয়। শুধু এর ব্যারেলটাই ছিল 32 মিটার লম্বা, আর এর মুখ এত বড় ছিল যে একটা মানুষ এর ভেতর দিয়ে সহজেই ঢুকে যেতে পারত। এটা শুধু বড়ই না, এর সাইজ ছিল আস্ত একটা বিল্ডিং এর সমান। এর পাশে একজন মানুষ দাঁড়ালে নিজেকে খুবই ছোট মনে হতো, যেন একটা পিঁপড়া বিশাল কোনো দানবের পাশে দাঁড়িয়ে আছে। এই কামানটার ওজন ছিল প্রায় 1350 টন, এতটাই ভারী যে এটাকে সাধারণ মাটিতে বসানো সম্ভব ছিল না। এজন্য বিশেষভাবে 4টা সমান্তরাল রেল লাইন তৈরি করতে হতো। 2টা লাইনে বসতো কামানটা, আর বাকি 2টা লাইনে চলতো সেই বিশাল ক্রেন, যেগুলো দিয়ে এর অংশগুলো বসানো হতো। পুরো সেটআপটাই ছিল এক ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়, যেটা শুধু যুদ্ধের জন্যই না, বরং প্রযুক্তির সীমা কতদূর যেতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ। এই কামানটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া ছিল আরো একটা বিশাল অপারেশন। এটাকে আগে প্রায় 25টা বড় বড় অংশে খুলে ফেলা হতো, তারপর সেই অংশগুলোকে আলাদা আলাদা ট্রেনে করে নিয়ে যাওয়া হতো। এরপর নতুন জায়গায় গিয়ে সেগুলোকে আবার জোড়া লাগানো হতো। আর এই পুরো কাজটা করতে সময় লাগতো প্রায় 6 সপ্তাহ। ভাবুন, একটা অস্ত্র চালানোর আগেই 1.5 মাস সময় লাগে। যুদ্ধের মধ্যে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। এই পুরো প্রক্রিয়ার সময় হাজার হাজার মানুষ কাজ করত। কেউ ট্রাক বসাচ্ছে, কেউ অংশ জোড়া লাগাচ্ছে, কেউ গুলি তৈরি করছে। পুরো জায়গাটা দেখতে অনেকটা একটা ছোট শহরের মতো লাগতো। শুধু একটা কামান চালানোর জন্যই এত বড় আয়োজন। এটাই প্রমাণ করে যে এটা কতটা অস্বাভাবিক ছিল। এটা একটা শুধু অস্ত্র ছিল না, বরং এটা ছিল গোটা একটা সিস্টেম। এখন আসি এর সবচাইতে ভয়ঙ্কর অংশে, এর গুলি। এই কামানটার একটা হাই এক্সপ্লোসিভ শেল ছিল প্রায় 8 মিটার লম্বা, আর ওজন ছিল প্রায় 4800 কেজি। যখন এই শেলটা আকাশে ছোড়া হতো তখন সেটা প্রায় 40 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করত, আর সেটা যখন মাটিতে পড়তো তখন প্রায় 12 মিটার গভীর গর্ত তৈরি করত। মানে আস্ত একটা ভবন সেই গর্তে হারিয়ে যেতে পারে, এমন শক্তি ছিল এই কামানটার। আরেক ধরনের শেল ছিল যার নাম আর্মর পিয়ার্সিং, আর এটা আরো ভারী ছিল, প্রায় 7100 কেজি। এই শেলটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এটা মাটির গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হয়। মানে বাইরে কিছু না ভেঙে বরং ভেতরে ঢুকে পুরো কাঠামো যেন ধ্বংস করে দেয়। টেস্টে দেখা গেছে এটা প্রায় 10 মিটার পুরো কংক্রিটও ভেদ করতে পারে। মানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাংকারও এর সামনে নিরাপদ ছিল না। এই কামানটার গুলি এত দূর পর্যন্ত যেতে পারত যে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব ছিল। মানে এক শহর থেকে আরেক শহরে বসেই আঘাত করা যেত। সেই সময়ের জন্য এটা ছিল একটা অবিশ্বাস্য প্রযুক্তি, কিন্তু এই শক্তির পেছনে লুকিয়ে ছিল এক বিশাল সীমাবদ্ধতা, যেটা পরে এই অস্ত্রটার ভবিষ্যৎই পাল্টে দেয়। কারণ একটা গুলি ছোড়া এত সহজ ছিল না, প্রতিটা শট ছিল এক একটা আলাদা অপারেশন। আগে ব্যারেল নামাতে হতো, তারপর বিশাল শেলটাকে লোড করতে হতো, তারপর প্রোপেল্যান্ট বসাতে হতো। পুরো প্রক্রিয়াটা ছিল যথেষ্ট ধীর আর জটিল এবং অত্যন্ত সতর্কতার সাথে করতে হতো। ফলে সময় লাগতো অনেক, আর যুদ্ধের দ্রুতগতির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যেত। আর যখন এই কামানটা ফায়ার করত তখন তার শব্দ এত জোরে হতো যে অনেক দূর থেকেও তা শোনা যেত। আশপাশের সব বিল্ডিং এর কাঁচ ভেঙে যেত, মাটি কেঁপে উঠত। অনেক সময় মানুষ বুঝতেই পারতো না যে এটা কি বিস্ফোরণ নাকি ভূমিকম্প। এটা ছিল এমন একটা শব্দ যেটা শুধু শোনা যেত না, বরং অনুভবও করা যেত। আর এই ভয়ঙ্কর কামানটা ব্যবহার করা হয়েছিল সেভাস্টোপোল অবরোধের সময়। সেখানে সোভিয়েতদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙার জন্য এই দানবকে ব্যবহার করা হয়। একটা শেল গিয়ে আঘাত করেছিল মাটির নিচে থাকা অ্যামুনিশন ডিপোতে। বিস্ফোরণের পর পুরো জায়গাটা ধসে পড়ে, আশপাশের সবকিছু ধ্বংস হয়ে যায়। সেই মুহূর্তে এই কামানটা তার আসল শক্তি দেখিয়েছিল। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, এত শক্তিশালী হওয়ার পরেও কেন জার্মানরা সেই যুদ্ধ জিততে পারল না? কারণ বাস্তবতা হলো এই কামানটা ছিল যতটা শক্তিশালী তার চাইতেও বেশি ছিল এর সীমাবদ্ধতা। এটা খুবই ধীরে কাজ করত। একটা গুলি ছোড়ার পর আবার দ্বিতীয়বার প্রস্তুত হতে সময় লাগতো
অনেক, কখনো কখনো ৪৫ মিনিট পর্যন্ত। যুদ্ধের মধ্যে এটা অনেক বড় একটা সময়। আবার প্রতি শটের পরেই রেললাইন বসে যেত। বিস্ফোরণের শক্তি এত বেশি ছিল যে মাটির নিচের কাঠামো পর্যন্ত নড়ে যেত। ফলে সবকিছু আবার নতুন করে ঠিক করতে হতো, সময় নষ্ট হতো, পুরো সিস্টেম থেমে যেত। আরেকটা বড় সমস্যা ছিল, এত বড় একটা অস্ত্র লুকিয়ে রাখা ছিল প্রায় অসম্ভব, কারণ শত্রুপক্ষ সহজেই এর অবস্থান বুঝে ফেলতে পারত। ফলে এটা সবসময় ঝুঁকির মধ্যে থাকতো। সব মিলিয়ে এটা ছিল প্রযুক্তির দিক থেকে অসাধারণ, কিন্তু যুদ্ধের বাস্তবতায় এটা খুব একটা কার্যকর না। শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয় আর এই দানবীয় কামানটাকে খুলে ফেলা হয়, টুকরো টুকরো করে ছড়িয়ে দেয়া হয়। আর আজকে এর সম্পূর্ণ অস্তিত্ব আর কোথাও নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ যখন যুদ্ধের জন্য এমন দানব তৈরি করতে পারে, তখন ভবিষ্যতে সে আর কি তৈরি করতে পারে? আর সেই প্রযুক্তি কি শুধু যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি সেটাই একদিন মানুষের জন্য সবচাইতে বড় হুমকি হয়ে দাঁড়াবে?